এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস। তো দেখো 2015 সালে যে আমাদের ক্লার্কশিপ যে পরীক্ষাটা হয়েছিল, যেটা কন্ডাক্ট করেছিল ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, যেটা এখন নেই, তার অস্তিত্ব এখন বর্তমানে নেই। ঠিক আছে, তখন যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার জিকে অর্থাৎ জিএস পোর্শনের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা খুব সহজে আলোচনা করব। তো দেখো সেইবারে যে কোশ্চেনগুলো এসেছিল 40 নম্বর ছিল জিএসএ, 30 নম্বর ছিল ইংরেজিতে, আর 30 নম্বর ছিল ম্যাথে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়েছিল। তার মধ্যে আমাদের এই 3টে পার্টে এই নাম্বার বিভাজনটা ছিল। তো জিএস পার্টে দেখো আমরা যে আলোচনাটা করব, যে আমরা টপিক ওয়াইজ আলোচনা করব। এক কথা বলে দিই, টপিক ওয়াইজ আলোচনা করলে আমাদের একটা বিশেষ অ্যাডভান্টেজ পাওয়া যায় যে আমরা কোথায় কোনটা ইমফ্যাসিস দেবো, অর্থাৎ বেশি গুরুত্ব দেবো কোনটা। ঠিক আছে, কোন চ্যাপ্টার বা কোন পোর্শনটা গুরুত্ব দেবো। যদিও তোমাদের বারবার করে বলে দিই যে ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু মানা হয় না। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বলে এটা মানা হয় না, কিন্তু সেন্ট্রালে যে পরীক্ষাগুলো দেবে, যে টপিকগুলো যত নম্বরে আসে মোটামুটি 1-2 এদিক ওদিক হলেও মোটামুটি একটা রোড ম্যাপ পাওয়া যায় যে এই পোর্শন থেকে এইগুলো আসে বা আসবে। কিন্তু এদের কোনো ঠিক নেই। ঠিক আছে, যে কোথা থেকে হঠাৎ করে একটা জায়গা থেকে ঝেপে দিল আর বাকিটা কোথা থেকে দিল তার কোনো ঠিক নেই। ঠিক আছে, তো যদি তবুও আমাদের দেখো যে আমাদের টপিক ওয়াইজ পড়তে হবে। যদি টপিক ওয়াইজ না পড়ে তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা কিন্তু স্ট্রং হবে না। সুতরাং চলো আমরা শুরু করি। ঠিক আছে, বেশ চলো। এবার যদি দেখো আজকে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, কারণ দেখো আমি অনেক ট্রিক নিয়ে এসেছি। ঠিক আছে, ট্রিকি যে বিষয়গুলো, কারণ তোমাকে ট্রিক মাথায় রাখতে হবে, কিছু করার নাই। আর তুমি আমার ভিডিওগুলো যদি বারবার দেখতে থাকো, ঠিক আছে, তো ট্রিকগুলো বারবার দেখে তোমার অটোমেটিক আত্মস্থ হয়ে যাবে এবং সেখান থেকে তুমি যে কোনো কোশ্চেন দেবে। শুধু এখন দেখো এখান থেকে একটা কথা বলে রাখি, যে একটা এখান থেকে কোশ্চেন দিয়েছে যে এইখান থেকে যে ভাংড়া কি বলেছে, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়, কোন রাজ্যে। শুধু এই কোশ্চেনটার অ্যান্সার করলে হবে না ভাই এখন। ঠিক আছে, এখন কম্পিটিশান অনেক বেড়ে গেছে, কম্পিটিশান অনেক হাই। সুতরাং তোমাকে একদম ঢাল তরোয়াল নিয়ে তোমাকে প্রিপারেশানটা নিতে হবে। ঠিক আছে, সুতরাং সেরকম যদি প্রিপারেশানের মানসিকতা থাকে তো অবশ্যই ভিডিওটা বা এই ক্লাসটা অবশ্যই পুরোটা করবে। ঠিক আছে, দেখবে, তারপর দেখবে তোমরা বিচার করবে কি পাচ্ছ বা কি পাচ্ছ না। বেশ চলো, বেশি বকবো না, চলো কি আছে দেখো। কি বলছে, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়। ভাংড়া, তো ভাংড়া হচ্ছে পাঞ্জাবে যে লোকনৃত্য অর্থাৎ ফক ড্যান্স, সেটা হচ্ছে পাঞ্জাবে। ঠিক আছে, ভাংড়া। তো দেখো বিহারে তোমার দাহিকালা, পাঞ্জাবে তো বুঝতেই পারছো ভাংড়া, উত্তরপ্রদেশে তোমার কথক। ঠিক আছে, এই বিখ্যাত যে নৃত্যগুলো আছে। তো দেখো আমাদের পাঞ্জাবে, উত্তরটা হচ্ছে কি পাঞ্জাবে। তো পাঞ্জাবে যে আমাদের যে নৃত্যগুলো আছে সেগুলো দেখো সাম্মি, তারপর হচ্ছে ধুমল, ঝুমুর, ভাংড়া, গিদ্দা, লুদি। এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে। যদি দিয়ে দেয়, ধরো এবারে কোশ্চেন হলো, ঠিক আছে, এদের মধ্যে কোনটি পাঞ্জাবের নয় বা কোনটি উত্তরপ্রদেশের নয় বা কোনটি বিহারের নয়, তখন তুমি কি করবে বলো। ঠিক আছে, সুতরাং তোমাকে টপিক সম্পর্কে পুরো স্বচ্ছ ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে ভাই, কিচ্ছু করার নাই। চলো, তো দেখো আমি সুন্দরভাবে একটা ট্রিক তৈরি করেছি, যেটা হচ্ছে সাধুজি ভাগিল পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাবে ভাগিয়ে গেল, সাধু বটে, সাধু কিন্তু পাঞ্জাবে ভাগিয়ে গেল। সাথে হচ্ছে সামি, আর ধুতে হচ্ছে ধুবল, জিতে হচ্ছে ঝুমুর। ঠিক আছে, আর ভাতে ভাংড়া তো বুঝতেই পারছো, আর গীতে গিড্ডাটা খুব ইম্পর্টেন্ট, গিদ্দা খুব ইম্পর্টেন্ট, আর লোতে হচ্ছে লুদ্দি। এখানে ইম্পর্টেন্ট বলে এখনকার যে পরীক্ষার যে ধাঁচ বা ধরন, ঠিক আছে, ইম্পর্টেন্ট বলে কিছু নেই। ঠিক আছে, তোমাকে টপিক সম্পর্কে খুব ভিতরে যেতে হবে। সুতরাং টপিক থেকে যেখান থেকে কোশ্চেন আসবে তোমাকে যেন পারতে হয়। তুমি যদি ভাবো যে না আমাকে লাইফে কিছু করতে হবে, তাহলে তোমাকে এইভাবেই এগোতে হবে। ওকে, তাহলে আমাকে সাধুজি ভাগিল পাঞ্জাব কথাটা মাথায় রাখো। ঠিক আছে, শুধু আজকেই নয়, বারবার যতবার দেখবে, যতবার ক্লাসগুলো বারবার দেখবে, এই ট্রিকগুলো বারবার করে তোমাদের মুখস্থ হয়ে যাবে, আত্মস্থ হবে, তুমি টুক করে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো চলো পরে কোশ্চেনটা কি আছে দেখো। কি বলেছে দেখো, পরের কোশ্চেনটা কি আছে দেখো, যে সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্রে ফেলুদার চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে। সত্যজিৎ রায় খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সত্যজিৎ রায়, যিনি কি করেছেন, ডিরেক্টর করেছেন পথের পাঁচালী। পথের পাঁচালী কার লেখা বলো তো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, এবং পথের পাঁচালী এখনও কিন্তু আমাদের আদরে একদম সমাদৃত আর কি। ঠিক আছে, পথের পাঁচালী সিনেমাটা যদি না দেখে থাকো তো দেখে নেবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইন্টারেস্টিং সিনেমা। তো দেখো এর জন্য তিনি সত্যজিৎ রায় কি পেয়েছিলেন 1992 সালে, কি পেয়েছিলেন, অস্কার পেয়েছিলেন। এবং তারপরে 2013 সালে তিনি কিন্তু ভারতরত্নে ভূষিত হয়েছিলেন। ঠিক আছে, সত্যজিৎ রায়, বোঝা গেল। এবং দেখো যেহেতু এখানে অস্কারের কথা বলেছে, তো অস্কার আমাদের ইন্ডিয়ান যেটা, এটা একাডেমিক অ্যাওয়ার্ড বলা হয়। এটাকে কি বলা হয়, একাডেমিক অ্যাওয়ার্ড বলা হয়। ঠিক আছে, আমাদের কি বলা হয়, একাডেমিক অ্যাওয়ার্ড বলা হয়। তাহলে আমাদের প্রথম ইন্ডিয়ান কি ছিলেন, ভানু আথাইয়া প্রথম একাডেমিক অ্যাওয়ার্ড বা অস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এবং তার সঙ্গে তিনি কোন গান্ধীজি। ঠিক আছে, গান্ধী
অ্যাটেনবার্গ গান্ধীজি এই ইয়ের জন্য 1983 সালে পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে মানে এই যে কোশ্চেনটার উত্তরটা কোনটা হবে বলতো, সৌমিত্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তিনি ঠিক আছে মারা গেছেন। ঠিক আছে, এই 2-3 বছর হলো আর কি। তো সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি এই ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন। ঠিক আছে, বিখ্যাত ব্যক্তি। তারপরে দেখো কি আছে, দেখো এবং এগুলো প্রত্যেকটা কিন্তু, হ্যাঁ আমি বলে দিই, এগুলো আর্ট অ্যান্ড কালচার থেকে তোমার যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে আর্ট অ্যান্ড কালচার। ঠিক আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করবো। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই বহুত ইন্টারেস্টিং, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তাহলে অনেক কিছু জানতে পারবে তুমি। আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি যে বইটা পড়ছো বা যেখানে পড়ছো অবশ্যই পড়তে হবে, তার সঙ্গে তোমাকে এই ভিডিওগুলো দেখতে হবে। তাহলে কি বলতো, তোমার স্বচ্ছ ধারণাটা তৈরি হবে। চলো তারপরে কি আছে দেখো, কি বলছে, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ঠিক আছে, তো সবাই জানে রে ভাই, এখানে ভারতরত্ন। আর ভারতরত্ন কত সালে দিয়েছিল? 1954 সালে। ঠিক, 1954 সালে 3 জনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল প্রথম। তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী, আর হচ্ছে তোমার সিভি রমন। সিভি রমন কে? সিভি রমন, এই যে সিভি রমন আমাদের কি বলছে 1930 সালে, 1930 সালে, ঠিক আছে, 1930 রমন ইফেক্ট বলে একটা তিনি, যে রমন ইফেক্টটা কি বলতো, যে জলের মধ্যে দিয়ে যদি তুমি লাইটটা পাঠাও, ঠিক আছে, লাইটের একটা মানে তোমার লাইটের একটা মানে প্রতিফলন ঘটে, ঠিক আছে, সেটাকে রমন ইফেক্ট বলা হয়। তার জন্য তিনি কিন্তু কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে। ঠিক, এবং তার 3 জনের মধ্যে আরেকজন হচ্ছেন কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, এই 3 জন কিন্তু কি বলেন 1954 সালে কি হয়েছে? ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং লেটেস্ট ইম্পর্টেন্ট কথা, লেটেস্ট 2019-এ 3 জন পেয়েছেন। এরপর আর কিন্তু দেওয়া হয়নি। এখন কত চলছে? 2023 শেষের দিকে, তাই না? আর 2-4 দিন পরেই তো তোমার 2024 চলবে। তার মধ্যে এই 19 থেকে 24-এর মধ্যে 23-এর মধ্যে কোনো আর কাউকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়নি। 3 জনকে দেওয়া হয়েছিল, প্রণব মুখার্জি যেটা আমাদের বাঙালি, নানাজি দেশমুখ, ঠিক আছে, আর হচ্ছে ভূপেন হাজারিকা। ঠিক আছে, এই 3 জনকে কি করেছিল? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে 2019-এ। ওকে, তারপরে কি আছে দেখো, মাঝি মাল্লার গান কি? এটা মাঝি মাল্লার গানটা কি? মাঝি মাল্লার গান অ্যাকচুয়ালি কীর্তন। ঠিক আছে, এক ধরনের অন কাইন্ড অফ কীর্তন। ঠিক আছে, তারপর দেখো উদয় শঙ্কর ছিলেন বিখ্যাত একজন কি? এই যে পার্সোনালিটি থেকে এসে, এবং প্রত্যেকটাই কিন্তু কি বলতো, এগুলো আর্ট অ্যান্ড কালচার থেকে এসেছে। ঠিক আছে, এবং হ্যাঁ আমি বলে দিই, মিসলিনিয়াস বলো, ফুড বলো, বা তোমাদের কি বলে মানে মানে পিএসসি বলে দিই, পিএসসি যাকে বলো, এই যে পিএসসি কি বলতো, আর্ট অ্যান্ড কালচারটাকে খুব গুরুত্ব দেয় কিন্তু। ঠিক আছে, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচারটাকে গুরুত্ব দেয়। তো উদয় শঙ্কর ছিলেন কি বলতো, একজন নৃত্যশিল্পী, ড্যান্সার। ওকে, ড্যান্সার। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় বলতো? উদয়পুরে, রাজস্থানে, কিন্তু মারা গেছিলেন কোথায়? কলকাতায় 1977-এ। তো তিনি কি ছিলেন বলতো? নৃত্যশিল্পী। তিনি ছিলেন কি? নৃত্যশিল্পী বা ড্যান্সার। ওকে, তারপরে দেখো কি আছে, সদ্গতি, খুব ইম্পর্টেন্ট জায়গা। সদ্গতি ছবিটি পরিচালনা করেন কে? অবশ্যই আমাদের সত্যজিৎ রে। ঠিক, সত্যজিৎ রে। এবং সদ্গতিতে, হ্যাঁ একটা ইন্টারেস্টিং কথা, যে এই সত্যজিৎ সিনেমাটি অভিনয় করেছিলেন ওম পুরী। ঠিক আছে, ওম পুরী। আর হচ্ছে ওম পুরী, আর হচ্ছে ইয়ে ছিলেন, হিরোইন ছিলেন অর্থাৎ নায়িকা ছিলেন স্মিতা পাটিল। ঠিক আছে, এবং এই যে সদ্গতি, এই গল্পটা লিখেছিলেন কি বলতো? প্রেমচাঁদের। ঠিক আছে, প্রেমচাঁদ বলে একজন সাহিত্যিক, তার ছোট গল্প থেকে এটা নেওয়া। ঠিক আছে, সদ্গতি। ওকে, তারপর আর কি আছে দেখো, কি বলছে দেখো, যে ক্রিয়া জগতে যে ব্যক্তিত্ব ফ্লাইং সিখ বলে বলা হয় কাকে? তো বুঝতেই পারছো, আমাদের মিলখা সিং। এবং তিনি হি ইজ কামিং ফ্রম পাঞ্জাব। ওকে, এবং দেখো 1969 সালে, সালটা খুব ইম্পর্টেন্ট, মারাত্মক সালটা। এই সালে অনেক কিছু ঘটেছে লাইফে। ঠিক আছে, তিনি পদ্মশ্রীতে অ্যাওয়ার্ডিত হন। ঠিক আছে, ভূষিত হন। এবং তার যে অটোবায়োগ্রাফি, ঠিক আছে, এ রেস অফ মাই লাইফ, হ্যাঁ অ্যাকচুয়ালি কে ছিলেন বলতে? অ্যাথলেটিক্স বা অর্থাৎ রান করতেন আর কি। ঠিক আছে, ছুটতেন আর কি। ঠিক আছে, রানিং অ্যাথলেটস বলা হয় যারা ইয়ে করে। তো দেখো দ্য রেস অফ মাই লাইফ, তার কন্যা অর্থাৎ তার ডটার এটা পাবলিশ করেছে, দ্য রেস অফ মাই লাইফ। এই বইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, মিলখা সিং। ঠিক আছে, তাকে ফ্লাইং সিখ বলা হতো। ওকে, দেখো তাহলে আমাদের এই আর্ট অ্যান্ড কালচার থেকে 7খানা আমাদের কোশ্চেন অটোমেটিক পেয়ে গেলাম। 7খানা, বুঝতে পারছো? 40খানা কোশ্চেনের মধ্যে 7খানা কোশ্চেন আর্ট অ্যান্ড কালচার থেকে দিয়েছে। তাহলে বুঝতে পারছো আর্ট অ্যান্ড কালচারটা আমাদের কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মারাত্মক গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। দেখো হিস্ট্রি থেকে এসেছিল কটা? 4খানা কোশ্চেন। কটা? দেখো 4খানা কোশ্চেন এসেছিল হিস্ট্রি থেকে। এবং হিস্ট্রিতে বিভিন্ন টপিক থেকে, এখানে এটা হচ্ছে মডার্ন হিস্ট্রি থেকে এসেছে। মডার্ন হিস্ট্রি কি বলেছে? যে কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? বুঝতে পারছো, গভর্নর জেনারেল। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে হয়েছিল। এবং এটা হচ্ছে কলকাতায়।
তা 1800 খ্রিস্টাব্দে তুমি বুঝতেই পারছো, যদি তুমি এই ইয়ারটা জানো তাহলে বুঝতে পারছো ওয়েলেসলি কত 1798 থেকে তোমার 1805 পর্যন্ত রাজত্ব করেছিল, ঠিক আমাদের ওয়েলেসলি। তাহলে আমাদের কি হলো, আমাদের উত্তর হলো কি ওয়েলেসলি। কার্জন কত সালে করেছিল, 1899 থেকে 1905 পর্যন্ত এই ব্যাটা ছিল, ঠিক আছে, 1905 পর্যন্ত এই কার্জন। বুঝতে পারছো তো, কার্জন সম্পর্কে তো অনেক কিছুই আছে, তাই না। হাজব্যান্ড ইয়ং কমিশন, তারপরে হচ্ছে তোমার বঙ্গভঙ্গ। এবার একটা বঙ্গভঙ্গ যেটা হয়েছিল, এবার খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে যে বঙ্গভঙ্গ হয়েছিল তাহলে কোথায়, মানে কিভাবে ভাগ হয়েছিল, কোনটা ভাবে ভাগ হয়েছিল। এবার পিড়িতে এসেছিল একটা কোশ্চেন, কিভাবে ভাগ হয়েছিল, একটা বঙ্গ আর একটা পূর্ববঙ্গ, এই দুটো ভাগে ভাগ হয়েছিল, ঠিক আছে, 1905 খ্রিস্টাব্দে। বেন্টিং খুব ইম্পর্টেন্ট লোক, 1828 থেকে 35 বা 34, ঠিক আছে, 34 বা 35 ধরো, ঠিক আছে, 35 অ্যাকচুয়ালি, ঠিক আছে। বেন্টিং আর রিপন তো বুঝতে পারছো সেলফ গভর্নমেন্ট, দ্য ফাদার অফ সেলফ গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, ঠিক আছে। রিপন কত 1800 তোমার 80 থেকে 84 পর্যন্ত, ঠিক আছে। রিপন খুব ভালো লোক ছিল, ঠিক আছে, এই রিপন খুব ভালো ব্যক্তি ছিলেন আর কি। এবং এর সময় কি বলতো ইলবার্ট বিল হয়েছিল আর কি, এই রিপনের সময়। অনেক কিছু তথ্য করা যাবে, কিন্তু ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তার জন্য আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে, ওকে। তো বড় হোক, কিন্তু যে তথ্যগুলো বলছি সেই তথ্যগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ তোমাদের জানতে হবে কি, ওকে। দেখো বেন্টিং কি করেছিল বলো তো, বেন্টিং করেছিল তোমার প্রথম যে চুঁয়ে পড়া নীতি করেছিল, ঠিক আছে। যেমন ধরো ইংরেজিকে কি করেছিল আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করেছিল, ঠিক আছে। বেন্টিং এর সময় কিন্তু কি বলতো ভারতের প্রথম কি বলতো ভাইস গভর্নর জেনারেল, আর বেঙ্গলের লাস্ট গভর্নর জেনারেল এই বেন্টিং, ঠিক আছে। এবারটা বেন্টিং কিন্তু অনেক কিছুই করে গেছে। তো চলো তাহলে আমাদের এটা কি হলো ওয়েলেসলি। এই ওয়েলেসলি কি করেছিল বলতো, অধীনতামূলক নীতি করেছিল, তাই না, ওয়েলেসলি। বেশ, তারপর কি আছে দেখো, শেষ পর্যন্ত কি বলছে, শেষ পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী, ঠিক ছিল, তা হলো শেষ পর্যন্ত, বুঝতে পারছো, যত তারপরে পর্যন্ত, তার মানে বঙ্গভঙ্গ যেদিন শেষ হয়, ঠিক আছে, 1911 খ্রিস্টাব্দে, তারপর থেকে আউট হয়ে গেল। তারা কি করলো যে না ভাই এখানে কলকাতা থেকে লাভ নাই, বা চল দিল্লি চল, ঠিক আছে। তখন থেকে 1911 থেকে দিল্লি চলে গেল, ওকে। 1912 একটা গুরুত্বপূর্ণ বলো, টাইটানিক জাহাজ ডুবে গেছিলো। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা বলো, এটা তোমার সেই দিল্লির অ্যাসেম্বলি বোমা কেস হয়েছিল, যেমন যেটা রাসবিহারী বসু তিনি কি করেছিলেন, ধরা পড়েছিলেন আর কি। 1913 খুব ইম্পর্টেন্ট জায়গা বলো একটা, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিল। 1913-তে গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল, 1913, তাই না। তারপর 1919 একটা গল্প বলো, 1919 হচ্ছে তোমার রাওলাট অ্যাক্ট, 1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ঠিক আছে। 1900 অনেক কিছু, 1919 তোমার চেমসফোর্ড অ্যাক্ট, তাই না, 1919 চেমসফোর্ড অ্যাক্ট। এবং এই 1919 এখান থেকে আমি বারবার বলি যে 1919 দেখো দুই ভাগে ভাগ করে দাও, তাহলে এখানে বাইক্যামেরালিজম অর্থাৎ তোমার কি বলতো প্রাদেশিক আর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের উত্থান হয়েছিল এই 1919-এ, ঠিক আছে। একটা যে এটা আইন করেছিল সেটা, ওকে, বাইক্যামেরালিজম প্রথম, ওকে। তাহলে আমার উত্তর কি হলো 1911, বোঝা গেল। বেশ, তারপরটা কি আছে দেখো, চাক দে ইন্ডিয়া। দেখো এবার দেখো, দেখো চাক দে ইন্ডিয়া, চলে এসো। ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, ঠিক। চাক দে ইন্ডিয়া কথাটা যদি মাথায় রাখো তাহলে অটোমেটিক সব পড়ে যাবে। আর এখান থেকে চাক দে ইন্ডিয়া ভাই কেউ যদি বলে যে না আমার মনে থাকে না, তাহলে সে গাধা, ঠিক। দেখো চাক দে, তা চাক দে দেখো, চাক দে মানে চম্পারণ, CH মানে চম্পারণ। এই চম্পারণ হয়েছিল কত বলতো 1917-তে। আর এটাই হচ্ছে প্রথম, ওকে, এটা হচ্ছে প্রথম, বুঝে গেল চম্পারণ। তাহলে প্রথম সত্যাগ্রহ কোথায় হয়েছিল, চম্পারণে হয়েছিল, ঠিক। এতে কি দেখো বড় হাতে লেখা আছে কিন্তু এইটা, এতে আহমেদাবাদ। তাহলে আহমেদাবাদে হয়েছিল কত 1918 সালে, এটা ফেব্রুয়ারিতে হয়েছিল, এটাকে ফেব্রুয়ারিতে হয়েছিল 1918-তে। আর খেদা কেতে কে হবে, খে হবে, তাহলে চাক দে। তাহলে দেখো খেদা হয়েছিল ওই সালে হয়েছিল 1918-তে হয়েছিল, এটা হচ্ছে মার্চের দিকে হয়েছিল, ঠিক আছে, মার্চের দিকে। ভাই এটা যদি তোমাকে ক্রনোলজিক্যাল সাজাতে বলো তাহলে পর্দা ফেটে যাবে, বুঝতে পেরেছো। ও তোমার কি বলে এই 1918 খ্রিস্টাব্দে হয়েছে, তুমি অনেকবার এসেছে যে এদের ক্রনোলজিক্যাল সাজাতে বলো, বুঝতে পেরেছো কি বললাম। তাহলে তুমি কিন্তু তোমার অবস্থায় পাংচার হয়ে যাবে। যদি পাংচার না হয় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে। ডান্ডিতে বুঝতেই পারছো 1930, ওকে। সবরমতী আশ্রম থেকে কত সালে করেছিল, 12ই মার্চ করেছিল, এটা 12ই মার্চ, কত মাসে 12ই মার্চ করেছিল। 78 কতজন ছিল ওরা, 78 জন ছিল। সেটা এখানে কে ছিল বলো, সরোজিনী নাইডু ছিল, ওকে, সরোজিনী নাইডু ছিল, ঠিক। এবং সরোজিনী নাইডু এখান থেকে চলে এলো, তাহলে ব্রোকেন উইংস বলে একটা বই লিখেছিল সরোজিনী নাইডু, ওকে, সরোজিনী নাইডু, বোঝা গেল। তাহলে আমার 4টে সম্পর্ক হয়ে গেল। তো চলো পরেরটা দেখি, বুঝতে পারছো না, ঠিক আছে। ভালো লাগলো অবশ্যই লাইক করবে।
এবং কমেন্টে জানাবে। ওকে, বেশ, চলো তারপরটা কি আছে দেখো, কি আছে দেখো, শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ারকে কেন হতে চাইলেন, এই বেটা চালু করেছিল এই জেনারেল ডায়ার। তো একে 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 আগে মারি, ঠিক আছে, তারপর জেনারেল ডায়ার, তার জেনারেল ডায়ারকে উধম সিং 1940 খ্রিস্টাব্দে কী করেছিল, তাকে ঢাচু ঢাচু গুলি মেরে দিয়েছিল, ঠিক আছে, জেনারেল ডায়ারকে, ঠিক আছে, ভারতের বাইরে কিন্তু উধম সিং, বিশাল ইম্পর্টেন্ট। ওকে, এই জেনারেল ডায়ার। জালিয়ানওয়ালাবাগ কত সালে হয়েছিল ভাই, 1919 খ্রিস্টাব্দে, ঠিক 13ই এপ্রিল। কোথায়, 13ই এপ্রিল। কোথায় হয়েছিল, অমৃতসর, ঠিক আছে, অমৃতসরে হয়েছিল, তাই না। কিসের জন্য হয়েছিল ভাই, যে রাওলাট অ্যাক্ট যেটা হয়েছিল, রাওলাট অ্যাক্ট মানে কি বলতো, তোমাকে জানবে না শুনবে না মানে কি, তোমাকে কিছু কিছু বলার দরকার নেই, তোমাকে ধরবে আর শ্রীঘরে নিয়ে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার রাওলাট অ্যাক্ট। এবং সৈফুদ্দিন কিচলু আর ডক্টর সত্যপাল মালিক, এই দুজনকে যখন এই লোয়ার ধারা অর্থাৎ 1919 সালে যে রাওলাট অ্যাক্ট হয়েছিল তার আইনে যখন গ্রেপ্তার করলো, তখন কি করলো ভাই, যে এরা সবাই মিলে কি করলো, তোমার ওই অমৃতসরের একদম শান্তিপূর্ণভাবে তারা সহাবস্থান করেছিল, এবং যে জন্য কি করেছিল, সহাবস্থান করেছিল, এবং তাকে কি করেছে বলতো, এই সহাবস্থান করেছিল, সহাবস্থান করার দরুন একে কি বলতো, এই বেটা জেনারেল ডায়ার গুলি চালানোর আদেশ দিয়েছিলেন। ওকে, সরি, গুলি চালানোর কি করেছিলেন, আদেশ দিয়েছিলেন। এবার গুলি চালানোর আদেশ মোটামুটি 1200 লোক মরে গেছিলো, 1200 লোক, এটা অফিসিয়ালি, আনঅফিসিয়ালি বুঝতেই পারছো কত লোক মারা গেছে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। রাওলাট অ্যাক্ট খুব মারাত্মক জায়গা। এবং তাহলে কি হলো, এটা ভারতীয়দের, হ্যাঁ তখন কিন্তু ভারতীয়দের মনে সন্ত্রাস জেগে উঠেছিল, এবং ভয় সৃষ্টি করার জন্য কি করেছিল ভারতীয়দের, যে না, ওই মানুষ কটাকে যারা ছিল তাদেরকে মারার উদ্দেশ্য ছিল না, তারা তো মারার উদ্দেশ্য ছিলই, কিন্তু যেন এই রকম ঘটনা না ঘটায়, মানুষের মধ্যে, ভারতীয়দের মধ্যে একটা যে ভীতুর চেষ্টা করেছে, যখন তখন গুলি চলতে পারে, যখন তখন থেকে, তার জন্য একে কী করা হয়েছিল বলো তো, তার জন্য এই সন্ত্রাস আর ভয় সৃষ্টি করার জন্য এই গুলিটা চালানো হয়েছিল। কিন্তু এটা দেখো, এখানে কিন্তু টিপিক্যাল কোশ্চেন, এখানে তোমার যদি কনসেপ্ট না থাকে তো ভাই তুমি উল্টে পড়ে যাবা। ওকে, বেশ, তারপরটা কি আছে দেখো, দুনিয়ার মজদুর এক হও, বুঝতেই পারছো কে দিতে পারে, দুনিয়ার মজদুর এক হও কে বলেছিলেন, বুঝতেই পারছো, মজদুর মার্কস, যারা খেটে খাওয়া মানুষদের কথা বলে, কে, লেনিন, অবশ্যই লেনিন। ওকে, বোঝা গেল, বেশ, তারপর দেখো কি আছে ভাই, ডিসকভারি অফ ইন্ডিয়া, বইটা কতবার দেখবে রে ভাই, হ্যাঁ তুমি যদি ডিসকভারি অফ ইন্ডিয়া যতবার পরীক্ষা দেবে, একবার করে আসে পরীক্ষা দেবে, ডিসকভারি অফ ইন্ডিয়া। শুধু এটাই নয়, এবারে যতগুলো বই আছে সবগুলো, তো এবারে কার লেখা, তাই না, এটা কার, পণ্ডিত জওহরলাল নেহরু, পণ্ডিত, ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা হচ্ছে তোমার ডিসকভারি অফ ইন্ডিয়া। এবারে খুব গ্ল্যাড ছিল, বুঝলে, গ্ল্যাড, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়ে গেল, তো গ্ল্যাড তো হবেই, তো গ্ল্যাড যদি হয়ে যায় তাহলে তো অনেকগুলো বই লিখবে। এবারে দেখো, জানো তো, শোনো 112খানা বই লিখেছিল, এবারে 112খানা বই লিখেছিল। এই বই লেখার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বইগুলো গ্ল্যাড, ও তো বুঝতেই পারছো প্রধানমন্ত্রী হয়ে গেছে, তার মধ্যে গ্ল্যাড তো হবেই, তাহলে গ্ল্যাড যদি হয় তাহলে গ্লিমস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক, গ্লিমস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি লিখেছিল, তাহলে জি ফর গ্লিমস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, এল ফর লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই লেটার ফেটার যদি থাকে ভাই, দেখো লেটার যদি থাকে তাহলে তুমি চোখ বুঝে কী করবা, এই জওহরলাল নেহরু মেরে দেবা। ওকে, লেটার যদি থাকে। ওকে, তারপর দেখো অ্যান অটোগ্রাফ বায়োগ্রাফি, কতবার এসেছে পরীক্ষা তার কোনো ঠিক নেই, তুমি যদি গুনতে লাগো তাহলে তোমার পেনের কালি শেষ হয়ে যাবে। তাহলে অ্যান অটোবায়োগ্রাফি, ডিসকভারি অফ ইন্ডিয়া, যেটা তোমার এখানে দিয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া, আর এ বাঞ্চ অফ ওল্ড লেটার, বললাম না এই লেটারওয়ালা, এই ফাদার লেটার, ঠিক আছে, এই লেটারওয়ালা যদি কিছু থাকে তো অবশ্যই কী করবা তুমি, এই পণ্ডিত জওহরলাল নেহরু মেরে দেবা। ওকে, তাহলে আমার কী করছিল বলো তো, আমার এই হিস্ট্রি থেকে কতগুলো ছিল, মোটামুটি 5খানা কোয়েশ্চেন ছিল, বা 5খানা থেকে 4খানা কোয়েশ্চেন ছিল। ওকে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে, একে যে এই যে এইটা তোমাকে মাথায় রাখতে হবে, গ্ল্যাড। ওকে, এটা যদি মাথায় রাখো না তাহলে এই কোয়েশ্চেন থেকে অটোমেটিক হয়ে যাবে। এদের বই আছে, ঠিক আছে, আমি বললাম না অনেক কিছু, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, তো যখন আমরা আস্তে আস্তে সবগুলো শিখবো, ঠিক আছে, এইভাবেই আমরা শিখবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, তোমরা যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও তো জানি না কি ক্যান্ডিডেট। চলো, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি কোথায় অবস্থিত, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট জায়গা, কাঞ্চনজঙ্ঘা, আমাদের এক্সপ্রেস চলে কাঞ্চনজঙ্ঘা, শিয়ালদা টু গুয়াহাটি, তাই না, কাঞ্চনজঙ্ঘা, তো এটা কোথায় অবস্থিত, সিকিমে অবস্থিত। এবং সিকিম দেখো, সিকিম আর নেপালের ইয়েতে বর্ডারে অবস্থিত কিন্তু, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা সিকিম, এটা সিকিম আর এটা নেপালে এই বর্ডারে অবস্থিত। এখানে একটা বর্ডার মানে কি, আমাদের ইন্ডিয়াতে অবস্থিত কিন্তু। ওকে, ইন্ডিয়াতে অবস্থিত। এখানে একটা মাথায় রাখো, একটা K2 মানে কি, কারা আর কোরাম, ঠিক আছে, কারা আর কোরাম, এ কোথায় আছে, কারাকাম পর্বত শ্রেণীতে আছে K2, ঠিক আছে, K2 বা গড ইন অস্টিন বলে এটাকে। এটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে মানে পৃথিবীর দ্বিতীয় সেকেন্ড উচ্চতম পর্বতশৃঙ্গ,
কিন্তু ইন্ডিয়ার প্রথম উচ্চতম ফার্স্ট। কিন্তু দেখো আমরা দাবি করি ইন্ডিয়ার, আর পাকিস্তান দাবি করে পাকিস্তানের, ঠিক আছে, পাকিস্তান দাবি করে পাকিস্তানের, কারণ এটা পকের মধ্যে আছে। কোথায় আছে? এটা পকের মধ্যে আছে। তো পকের মধ্যে তো ওই পাকিস্তান বলছে আমাদের, আর আমরা বলছি আমাদের। তার মানে এর মধ্যে বিতর্ক আছে, এই কেটুর মধ্যে বিতর্ক করেছে, আমরা বলি আমাদের, ওরা বলে আমাদের। তাহলে আমাদের যেটা নিজস্ব মানে একদম খুব মানে কোনো বিতর্ক নেই, কোনো ঝামেলা নেই, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যদি দেখো যে পাকিস্তান বা পাকিস্তান বা ইন্ডিয়া থাকে, তখন কেটুকে আমার করা যাবে না কিন্তু, ঠিক আছে, তখন আমাদের কী করতে হচ্ছে? কাঞ্চনজঙ্ঘা করতে হবে। ওকে, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, ট্রেনটাই তোমরা চেপে নেবে, নিয়ে চলে যাবে। বেশ, তারপর দেখো কি আছে, ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি কোনটা? উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি কোনটা? সিংহ নয়, পর্বতটি তাহলে হিমালয় বটে। আর এটা নবীন ভঙ্গিল পর্বতমালা, ঠিক, নবীন ভঙ্গিল পর্বতমালা হিমালয়। ওকে, তারপর দেখো কি আছে, দেখো সম্ভাব্য কি বলছে ভাই, সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখা কোনটি? তো দাগিমা রেখা কি বলতো, এই লম্বা 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 করে কাটে, এই লম্বা লম্বা করে এগুলোকে দ্রাঘিমা রেখা বলে। আর এগুলো যদি একটা দাগ মানে কি 180 ডিগ্রি, একটা দাগ মানে কি 180 ডিগ্রি। এই যে এই দাগটা মানে কি কত ডিগ্রি বলতো, এই কোনটা কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। এবং এই দ্রাঘিমা রেখাগুলো সময়ের সঙ্গে সময়কে পরিমাপ করে, ঠিক, সময়কে পরিমাপ করে। একটা কথা তোমাদের বলে দিই যে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা সমান কত, 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা সমান কত কিলোমিটার? তোমরা কমেন্টে সবাই জানাবে, ঠিক আছে, কমেন্টে সবাই জানাবে। তাহলে দেখো, তাহলে আমাদের দ্রাঘিমা রেখা ছিল 180 ডিগ্রি। আচ্ছা বলো তো ভারতের আইএসডি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি কত? বলো 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 82.5 ডিগ্রি। কোথা দিয়ে গেছে? মির্জাপুর এলাহাবাদ দিয়ে উপরে গেছে, মির্জাপুর এলাহাবাদের উপর দিয়ে চলে গেছে, তাই না? কটা রাজ্য দিয়ে গেছে সেটা তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। তবে তবুও আমাদের একটা বলে দিই, কাটুম কাটুম CATUM কাটুম, ঠিক আছে, ছত্তিশগড়, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আর উত্তরপ্রদেশ, আর হচ্ছে কোথায়? মধ্যপ্রদেশ। এই 5টা রাজ্য দিয়ে গেছে আমাদের কাটুম। এই 180 ডিগ্রি কি 180 ডিগ্রি নয়, 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা, ঠিক, কাটুম দিয়ে গেছে, তাই না? বেশ, চলো কি আছে পড়াটা কি আছে দেখো ভাই, কানপুর যে নদীর তীরে অবস্থিত, কানপুর কাকুরি ট্রেন ডাকাতি, তাই না? 1925 সালে কাকুরি, কানপুর, ঠিক আছে, কানপুর সব থেকে ইন্ডিয়ার সব থেকে মানে কি বলতো মানে নোংরাতম শহর, 2-1 বার রিপোর্টে এসেছিল, তাই না, কানপুর। তো কোন নদীর তীরে অবস্থিত, ঠিক? তাহলে বুঝতে পারছো, ভাগ চাচা বাবা মুসাফিরজি পাক্কা বিহারি। এই মুসাফির মানে যারা ভ্রমণ করে এদিক ওদিক করে, ঠিক আছে, এই বিহারি বা এগুলোতে বিহারি, হ্যাঁ বিহারি ভাই। দেখো এই বিহারি, দেখো দেখুন কেউ যদি থেকে দেখো, ঠিক আছে, কোনো টেনশন মানে কোনো মানে খারাপভাবে নেবে না, ঠিক আছে, বিহারিজি পাক্কা, ঠিক আছে, পাক্কা বিহারি, ঠিক আছে, মানে আমরাও নিজে নিজে বিহারি, ঠিক আছে, অনেকেই বিহারি আছে আর কি। বাবা মুসাফিরজি পাক্কা বিহারি। তুমি যদি এই কথাটা মাথায় রাখো, তাহলে তোমার কিছুগুলো সবগুলো যতগুলো আছে গঙ্গা নদীর তীরে অবস্থিত, সব কোথায়? গঙ্গা নদীর তীরে অবস্থিত। ওকে, ভাগ, তাহলে চলো আমরা দেখি এবারে কি আছে। ভাগ চাচা বলছে, ভাগ অর্জুন ভাগ অর্জুন ভাগ, তাহলে ভাগ চাচা, এখানে আমি বলছি ভাগ চাচা। ভাগ তাহলে ভাগলপুর, গতে গাজীপুর, চাতে চাকেরি, চাপড়া, ঠিক, তাহলে ভাগ চাচা হয়ে গেল। বাবা বারাণসী, বালিয়া, ঠিক আছে, বর্ধমান থেকে একটা বালিয়া লোকাল ছাড়ে, বর্ধমান থেকে বালিয়া, ঠিক আছে, বালিয়া লোকাল, তাহলে কি বারাণসী আর বালিয়া। মুতে মুঙ্গের, ঠিক আছে, মুসাফির, মুঙ্গের, মির্জাপুর, ঠিক আছে, মুতে দুটো আছে, মুঙ্গের আর মির্জাপুর আছে। এই যেই মির্জাপুর যেটা হচ্ছে তোমার কি বলে 82 ডিগ্রি গেছে যেটা, ওইটা মির্জাপুর এলাহাবাদে যেটা ইউপি যেটা। সাথে আছে সাহেবগঞ্জ, সুলতানগঞ্জ আর শুক্লাগঞ্জ, ঠিক আছে। এগুলো আমাদের যেহেতু আমাদের স্টেটের নয়, সুতরাং আমাদের এগুলো মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে সরাওন, এতগুলো সাথে, তাহলে মুসাফির হয়ে গেল। রাতে হচ্ছে তোমার কি বলতো, হ্যাঁ ফিতে হচ্ছে ফারুকাবাদ আর হচ্ছে ফতেগড়, ঠিক আছে, ফিতে ফারুকাবাদ আর ফতেগড়। দেখো সবাই বলে কি পড়াচ্ছে রে ভাই, তুমি একবার মাথায় রাখো, বারবার একবার করে দেখো। তাহলে ভাই তুমি তো কবিতা মুখস্থ করছো না, কবিতার মতো যদি তুমি যে মনে রাখো, ভাগ চাচা বাবা মুসাফিরজি পাক্কা বিহারি মানে তোমাকে তোমার 12টা বাজাবে, ঠিক আছে, মুসাফিরজি পাক্কা। তাহলে পাক্কা মানে কি বলতো, দেখো নারোডা কি বলতো, এখানে কি বলতো, নারোডা খুব ইম্পর্টেন্ট জায়গা। নারোডা হচ্ছে কি বলতো একটা পারমাণবিক কি বলে পাওয়ার প্ল্যান্ট আছে, তাই না, উত্তরপ্রদেশের নারোডাতে। জিতে আছে জামালপুর এক্সপ্রেস, হাওড়া টু জামালপুর এক্সপ্রেস, ঠিক আছে, কানপুর, ঠিক আছে, হ্যাঁ পাক্কা কানপুর। আর কনৌজ কার ছিল? হর্ষবর্ধনের ছিল, তাই না, রাজধানী ছিল। কারা বিহারে অবস্থিত, তাহলে কানপুর, কনৌজ, কারা, তাহলে কানপুর পাক্কা হয়ে গেল। বিতে হচ্ছে বিথুর, বিজনোর, দুটো হলো। হাতে পড়ে হাজিপুর আছে, হরিদ্বার আর আছে ঋষিকেশ। ওকে, ঋষিকেশ তুমি ভাই মাথায় রাখো, ঠিক আছে,
কিচ্ছু করার নাই। দেখো তাহলে ভাগ চাচা বাবা মুসাফিরজি পাক্কা বিহারি মানে শেষ করে দেবে। ঠিক আছে, চলো মেড অন যমুনা, মেড ইন ইন্ডিয়া নয়, মেড অন যমুনা। তাহলে মে ফর মথুরা, এম ফর মথুরা, এ ফর আগ্রা, ডি ফর দিল্লি আর ই ফর ইটাওয়া, মেড অন যমুনা। ওকে চলো তাহলে কি হলো বলো তো? কানপুর যেহেতু অবস্থিত কোথায় আছে? গঙ্গা নদীর তীরে অবস্থিত। চলো এই দেখো, চলো সালেম লৌহ ইস্পাত শিল্পটি কোথায় অবস্থিত? সালেম সালেম লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্র কোথায় অবস্থিত? সালেম কোথায় বলো তো? তামিলনাড়ুতে অবস্থিত। সালেম, তার তামিলনাড়ু কোথায় আছে? এই তো তামিলনাড়ু আছে। ঠিক আছে, তামিলনাড়ু। এটা কিন্তু মাঝে মানে বৃহৎ বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র। হ্যাঁ দেখো, এটাই হচ্ছে তোমার খাজানা। ঠিক আছে, এখান থেকে তুমি যদি এই বাক্যটাকে তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো বা বাক্যটাকে তুমি যদি বারবার রিকল করতে থাকো, তাহলে এখান থেকে যা কোশ্চেন আসবে, ঠিক আছে, তুমি সবগুলোই পারবে, একটাও বাদ যাবে না, একটাও বাদ যাবে না। আমি বলে দিই, শুধু আমি তোমাকে জানিয়ে দিই। দুই রাজা, দুই মানে হচ্ছে দুর্গাপুর, ই ফর ইংরেজি। ঠিক আছে, মানে ইংলিশ ম্যান, মানে ইংরেজরা করেছিল দুর্গাপুর। আর দুর্গাপুর যে পাওয়ার প্ল্যান্টটা হয়েছিল, মানে স্টিল প্ল্যান্টটা হয়েছিল, সেটা ইংল্যান্ডের সহযোগিতায় হয়েছিল এবং সেকেন্ড 5 ইয়ার প্ল্যান্টে হয়েছিল। ঠিক আছে, শুধু এটাই নয়, এত দূর যেটা আছে, এত দূরে এই এতজি ভিলাই পর্যন্ত, ঠিক ভিলাই পর্যন্ত যেটা হচ্ছে সেকেন্ড পাওয়ার প্ল্যান্ট, মানে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে হয়েছিল। রাতে হচ্ছে রাউরকেল্লা, যাতে হচ্ছে জার্মানি। ঠিক আছে, জার্মানি দ্বারা হয়েছিল। ভিকিরি ভাই, ভিকিরি। ঠিক আছে, আগে বেশ গল্পটা বলি ভাই, গল্পটা বলি। দেখো, দুই রাজা ভিকিরি বিবি শালির জন্য। যদি ভাই কেউ কারোর বিবি বা বিবি মানে কি বলতো? বিবি মানে বউ। তাহলে কারোর বউ বা শালি যদি একটু ভালো হয়, তাহলে ভাই কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু যদি বুঝতেই পারছো, বিবি বা শালি যদি একদম যদি মানে কি বলতো এক্সট্রা ভ্যাগেন্ট হয়, মানে যদি বিশাল খরচ করে, তাহলে 12টা বেজে যাবে, বিক্রি করে দেবে তোমাকে, রাজাও বিক্রি হয়ে যাবে, তাই না? তাহলে দুই রাজা মানে একটা রাজা হয়নি, দুটো রাজাই বিক্রি হয়ে গেছে। কি হয়েছে? দুই রাজা ভিকিরি বিবি শালির জন্য। ঠিক আছে, এই বেটা ভিকিরি হয়ে গেছে, বিবি আর শালির জন্য হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ভিকিরি, তাহলে ভিলাই আর হচ্ছে রাউরকেল্লা। ঠিক আছে, ভিলাই কিন্তু কি বলতো? ভিলাই হচ্ছে কোথায় অবস্থিত? ভিলাই হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। ঠিক আছে, ঠিক আছে, ভিকিরি কিতে হচ্ছে বোকারো, কিতে হচ্ছে বোকারো, বোকারো কিরি। ঠিক আছে, আর রাতে হচ্ছে রাশিয়া। এই রাশিয়ার সহযোগিতায় এই দুটো কিন্তু কি করেছিল? তৈরি করেছিল। ওকে, তারপরে দেখো কি আছে? বিবি শালির জন্য। তাহলে বিতে হচ্ছে বিজয়নগর, বিজয়নগর একটা কোথায় অবস্থিত? কর্ণাটক অবস্থিত। আর বিবি আর একটা বি আছে বিশাখাপত্তনম, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অবস্থিত। ঠিক আছে, শালির তো বুঝতেই পারছো টিএন। এবং এটা প্রত্যেকটা কিন্তু কি বলতো বৃহৎ লৌহস্ফীত শিল্প বা লৌহ ইস্পাত কেন্দ্র। ওকে, তাহলে তোমাকে বলবে এখান থেকে দুই রাজা ভিকিরি বিবি শালির জন্য। তোমরা যদি অবশ্যই যদি কোশ্চেন করতে প্র্যাকটিস করে থাকো বা কোশ্চেন দেখে রাখতো, দেখো তোমাদের একদম ইজিলি তোমার কোশ্চেনটা সলিউশন হয়ে যাবে। চলো তারপরে গেছে, দেখো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে কে পারবে না ভাই? সবাই পারবে। ঠিক আছে, রাজস্থান। এটা এত সহজ কোশ্চেন পড়ে না। ঠিক আছে, আয়তনের দিক থেকে। কিন্তু ভাই রামের মহাকুম্ভ গোসূত্রে সীমিত। সীমিত রামের মহাকুম্ভ, মহাকুম্ভ মানে কি? যেখানে মেলা হয়, প্রচুর বড় মেলা হয়। রাম মানে রাজস্থান। এখানে দু রকমের বড় পড়তে পারে, দুই রকমের বৃহৎ পড়তে পারে। ঠিক আছে, এখানে একটা কেটে দাও। ঠিক আছে, এখানে একটা কেটে দাও, এখানে একটা কেটে দাও, এখানে একটা কেটে দাও। দেখো, রাতে হচ্ছে রাজস্থান, মতে হচ্ছে মধ্যপ্রদেশ, আর মহাতে হচ্ছে মহারাষ্ট্র। এরা কি বলতো আয়তনের দিক থেকে। ঠিক আছে, এরিয়ার দিক থেকে প্রথম সেকেন্ড থার্ড। ভাই তুমি প্রথমটা মনে রাখবে, চুলকে যাবে পরীক্ষার হলে। ঠিক আছে, একদম চুলকে যাবে যদি তুমি প্রথমটা না, এখন সেকেন্ডরা পড়ছে। কম্পিটিশন চেঞ্জ, আবহাওয়া চেঞ্জ, পরিবেশ চেঞ্জ। ঠিক আছে, সবাই মানে একদম ইঁদুর দৌড়াচ্ছে তাই না? তো তোমাকে ভাই উল্টো পড়ে যাবে। দেখো কুম্ভ, কেটা বাদ দিয়ে দাও, কেটাকে ছোট হাতের আছে, তাহলে কেটা বাদ দিয়ে দেয়। উত্তরপ্রদেশ। ঠিক আছে, দেখো জনসংখ্যার দিক থেকে এটা আছে, এই যে কুম্ভ আছে না, কুম্ভ, এই কুম্ভটা এই UMB আছে না, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর হচ্ছে বিহার। ঠিক আছে, আর বিহার তো বুঝতেই পারছো সব থেকে জনঘনত্ব বেশি, 11,026, মানে 1,126 জন, তাই না? তাহলে মহাকুম্ভ। গোসূত্র। এবার দেখো ছোটবেলা চলে এসো, ভাই, ছোটবেলা। তাহলে গোসূত্র, গোয়া হচ্ছে আয়তন থেকে সব থেকে ছোটো, তারপর হচ্ছে সিকিম, তারপর হচ্ছে ত্রিপুরা। এই তিনটে পরপর ছোটো, মানে প্রথম একদম সব থেকে ছোটো গোয়া, তারপর হচ্ছে সিকিম, তারপর হচ্ছে ত্রিপুরা। ঠিক, এবার জনসংখ্যার দিক থেকে সব থেকে সিকিম সব থেকে ছোটো, আর মাতে মিজোরাম তারপর থেকে ছোটো, তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ তারপরে ছোটো, মানে তারপরে মানে কি একটু তৃতীয় নম্বর ছোটো, মানে লাস্টের দিক থেকে তৃতীয়। তাহলে রামের মহাকুম্ভ গোসূত্রে সীমিত। ঠিক আছে, তারপর দেখো,
হ্যাঁ, তারপর দেখো কি আছে, দেখো পলিটি, ঠিক। তাহলে পলিটিতে কি আছে দেখো, পলিটি থেকে আছে তিনটে কোশ্চেন। ভারতের সংবিধান প্রণয়ন ও কার্যকর এবং গ্রহণের কর্তৃত্ব উৎস হলো কোথায়? ঠিক আছে, কর্তৃত্ব উৎস কোথায়? অবশ্যই এটা ভারতের জনগণ, একদম। সংবিধান প্রণয়ন করবে জনগণ, কার্যকর করবে জনগণ, গ্রহণ কর্তৃত্বের উৎস কোথায়? অবশ্যই জনগণ। যদি জনগণ গ্রহণ না করে ভাই তো হবে না। ঠিক আছে, চলো তাহলে পরেরটা কি আছে দেখো। পশ্চিমবঙ্গে প্রথম যুক্তফ্রন্টের সরকার মুখ্যমন্ত্রী কে? যুক্তফ্রন্ট মানে প্রথম কংগ্রেস ছিল, কংগ্রেসের পর যুক্তফ্রন্ট, সেটা হচ্ছে অজয় কুমার মুখোপাধ্যায়। এবং তাহলে এখানে বলো, তোমরা অবশ্যই বলো যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? ঠিক আছে, প্রথম মুখ্যমন্ত্রী তোমরা কিন্তু অবশ্যই কী করবে, কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে দেখো কি আছে, এটা এসেছিল দেখো, এটা কি এসেছিল দেখো, লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? তো বুঝতেই পারছো, 42টি। ঠিক। আচ্ছা বলো বিধানসভায় কত? বিধানসভায় 294টি। ঠিক, 294টি। আচ্ছা, রাজ্যসভায় কত? 16খানা। ঠিক আছে, 16খানা আসন সংখ্যা। ওকে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, রাজ্যসভায় যে ইয়েটা আছে, সিটটা আছে, এখানে কিন্তু রিজার্ভেশন নেই। ঠিক আছে, বাকিগুলো রিজার্ভেশন আছে। ঠিক আছে, বাকিগুলো রিজার্ভেশন আছে। তোমার 16-2-30। ঠিক আছে, 10-2-30 এরকম আছে, আমি ঠিক বলতে পারছি না। চলো পরে দেখা যাবে। কী আছে দেখো, কী আছে দেখো, ফিজিক্স থেকে এসেছিল 3খানা। ওকে, ফিজিক্স থেকে এসেছিল 3খানা। ভরবেগ আর ভার, ভরবেগ কি ভাই? ভরবেগ m×v, আর ভার মানে কি mg। এটা তো জিটা কি ত্বরণ, আর ভিটা কি বেগ। বেগ যদি তোমার কি হয়, বেগ কি ভেক্টর রাশি, তাহলে তোমার ভরবেগটা ভেক্টর রাশি, জিটা ভেক্টর রাশি, তাহলে ভারটাও ভেক্টর রাশি। তাহলে আমার কি হচ্ছে, দুটোই ভেক্টর রাশি। কোথায় আছে দুটোই ভেক্টর রাশি? উভয়ই ভেক্টর রাশি। ওকে, তাহলে mv mg। এম ফর কি বলতো, ভর, মাস। ওকে, বেশ। তারপরে কি আছে দেখো, চলো হাত ঘড়িতে দম দেওয়ার সময়, ভাই এখন হাত ঘড়িতে দম দেই না, আগে দেওয়া হতো। ঠিক আছে, তাহলে এখন কি বলছে দেখো, তবু আমাদের এখন করতে হবে। হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ে কি হয় ভাই? একটা 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 বড় তার আছে, একটা বড় তার আছে। এই তারটাকে আমরা কী করলাম, স্প্রিং করে দিলাম, নিয়ে কী করলাম বলো তো, এটাকে ধরে টেনে ছেড়ে দিলাম। ঠিক আছে, টেনে ছেড়ে দিলাম, তাহলে কি ধরো এখান থেকে টানছো, এখান থেকে এই স্প্রিংটাকে ধরে এরকম টানলে, তখন আবার দেখো, আবার যখন টেনে ছেড়ে দেবে তখন কী করলে এরকম 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 আবারই হয়ে যাবে। তাহলে কি হয়, তুমি যে টানার পরে কী হলো, তোমার তাকে কী করলা, তুমি দম দেওয়ার সময় স্প্রিং দম দিচ্ছ মানে কি, তাকে তুমি ঘুরিয়ে যাচ্ছ, তার মানে কি, তার কী করছে, স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। ঠিক কি না, স্থিতিশক্তি বৃদ্ধি পায় না? বুঝতে পারছে না? ও তো ঘুরবে না ভাই, স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। তুমি ধরো এই স্প্রিংটাকে ধরে টানছো মানে একসময় তো ছেড়ে দিলে, তখন তুমি যতটুকু টেনেছিলে আবার জোরে একদম চলে আসবে, তাই না? তার মানে কি, স্থিতিশক্তি। তুমি যত টানছো তার স্থিতি। তুমি একটা পাতি কথা বলো, যে এক বস্তা চাল নিয়ে, এক বস্তা বালি নিয়ে তুমি 3 তলার মধ্যে উঠবে, 3 তলায় যদি উঠো তাহলে কি হবে, তুমি স্থিতিশক্তি বাড়বে না কমবে? তাহলে উপরে গেলে পরে স্থিতিশক্তি বাড়বে, তাই না? তাহলে স্থিতিশক্তি মানে কি, mgh না, mgh ভর, ত্বরণ আর হচ্ছে হাইট। যত উপরে উঠবে তত স্থিতিশক্তি বাড়বে, এইটা যত বাড়বে তত স্থিতিশক্তি বাড়বে, তার মানে কি, তোমার স্থিতিশক্তি বাড়বে। ওকে, তারপরে কি আছে দেখো, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক আছে, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? তো বুঝতেই পারছো, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কোটাতে অবস্থিত। ঠিক আছে, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অন্ধ্রপ্রদেশে অবস্থিত। হ্যাঁ, সেটা হচ্ছে ইসরো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের চন্দ্রায়ন 3, তারপরে হচ্ছে তোমার L1 সূর্যায়ন, যেটা L1 সবগুলো পাঠালো। ঠিক আছে, আদিত্য L1 এগুলো পাঠানো হলো। তাহলে এটা হচ্ছে 1969 সালে প্রতিষ্ঠা হয় ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, এটা। এবং এই সালটা খুব ইম্পর্টেন্ট, 1969 সালে প্রথম তারাপুরে কী হয়েছিল, আমাদের পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছিল 1969 সালে। 1969 সালে আর একটা ইম্পর্টেন্ট কথা আছে ভাই, পশ্চিমবঙ্গের যে তোমার বিধান পরিষদ ছিল, তাকে ভেঙে দেওয়া হয় 1969 সালে। ঠিক আছে, চলো পরেরটা কি আছে দেখি। কেমিস্ট্রি থেকে কটা এসেছিলো দেখো, কেমিস্ট্রি থেকে এসেছিলো দুখানা কোশ্চেন এসেছিলো। সেখান থেকে তোমার ফিউয়েলস বা তোমার অর্গানিক থেকে এসেছিলো দুটোই অর্গানিক থেকে চলে এসে দেখো। তো এলপিজির ফুল ফর্ম কি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এর যে মেনটা আছে, যে এটা কম্পোনেন্টটা আছে, সেটা হচ্ছে বিউটেন বলা হয়, বিউটেন বা আইসোবিউটেনও বলে। এবং কিছু পরিমাণে কিন্তু প্রোপেনও থাকে। কি থাকে, প্রোপেন থাকে। প্রোপ মানে যে তোমার তিনটে কার্বন থাকবে, আর বিউট মানে চারটে কার্বন থাকবে। ঠিক আছে, এখানে আর একটা কোশ্চেন আছে তোমার, কি বলো,
প্রডিউসার গ্যাসের উপাদান কি? প্রডিউসার গ্যাসে বলো তাহলে একটা আছে নাইট্রোজেন থাকবে আর একটা কার্বন মনোক্সাইড থাকবে। আর বলো ওয়াটার গ্যাসের ইয়েটা কি? তাহলে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড থাকবে, কার্বন মনোক্সাইড থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার গ্যাস। ওকে, আর এটা হচ্ছে কি? প্রডিউসার গ্যাস। আর তোমার কি বলতো আর একটা কি আছে বলো তো? তোমার সিএনজি, ঠিক আছে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সিএনজির ফুল ইয়েটা কি? ইয়ে থাকবে কম্প্রেস ন্যাচারাল বলেছে, বা ন্যাচারাল মিথেন হচ্ছে ন্যাচারাল, তাহলে CH3 এই মিথেন হচ্ছে ন্যাচারাল। এই মিথেনটাই কি থাকবে বলো তো? আমাদের সিএনজির মেন এটা থাকবে। আচ্ছা, গোবর গ্যাসের ক্ষেত্রে গোবর গ্যাসের ইয়েটা কি? গোবর গ্যাস বা বায়োগ্যাসের আছে C4, ঠিক আছে, গোবর গ্যাস, বুঝতে পারছো? গোবর। ওকে, চলো তারপরে কি আছে? পেন্সিলে ব্যবহৃত পদার্থটার নাম কি? পেন্সিলে যে ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গ্রাফাইট, তাই না? গ্রাফাইট বলে কালি যেটা থাকে। হ্যাঁ, এই গ্রাফাইট এই একটা মাত্র পাবলিক, গ্রাফাইট একটাই মাত্র পাবলিক, মানে অধাতু পাবলিক, ঠিক আছে, যেটা কি বলতো ইলেকট্রিক ইয়ে করতে পারে, কি করে নিয়ে যেতে পারে, ঠিক আছে, ইলেকট্রিক। ওকে, ইলেকট্রিক ফ্লো করতে পারে। তুমি গ্রাফাইটটাকে ধরে যদি ইলেকট্রিক 12টা বেজে যাবে, কিন্তু বাকি অন্য যে এগুলো আছে অধাতুগুলো আছে সেগুলো কিন্তু হবে না। এর কিন্তু একটা মাত্রই এই প্রপার্টি আছে। ওকে, চলো তারপরে গেছে পিবি লেডকে কি বলে? লেডের সংকেত কি? পিবি লেড, ঠিক আছে। লেডের দ্বারা যে অসুখটা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি পেরে থাকো তো। ওকে, তারপরটা কি আছে দেখো? ডারউইন তত্ত্ব, ডারউইন। ওকে, দেখো তার নামের মধ্যে সব কিছু উত্তর ঢুকে আছে। ডারউইন, উইন 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 আরে ভাই উইন, এ তো কি করবে? উইন করবে না, ঠিক আছে, আমরা তো উইন করবো না। ডারউইন মানে ডরবে না, ডরকে উইন করবে, তাই না? ডরকে উইন করবে তার মানে কি? নির্বাচন করবে, ঠিক আছে। নির্বাচন না হলে তো উইন করবে কি করে ভাই, তাই না? নির্বাচন করলে উইন কি করে করবে, তাই না? তাহলে নির্বাচন করলে উইন করবে। ওকে, তারপরে কি আছে দেখো? মল এক প্রকার, ঠিক আছে। মল এক প্রকার কি? রেচন পদার্থ আমাদের প্রসাব, ঠিক আছে, বজ্র পদার্থ, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে বজ্র পদার্থ, ঠিক আছে। পচন পদার্থ আমাদের পচে যায় না, পচে যায় না। ক্ষরণ পদার্থ আমাদের খরিত হয় না। ক্ষরণ মানে কি? ক্ষরণ মানে কি? বার হওয়া কোথা থেকে, মানে খরিত আমাদের ধরো যে আমাদের যে এনজাইমগুলো আছে সিক্রেশন হয়, আমাদের চোখের জল সিক্রেশন হয়, সেগুলো হচ্ছে ক্ষরণ, তাই না? তারপরে কি আছে দেখো? প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণ প্রদান করে কে? প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে কে? ঠিক আছে, নিয়ন্ত্রণ করে আমাদের সুষুম্না কাণ্ড। কে করে? আমাদের সুষুম্না কাণ্ড। প্রতিবর্ত ক্রিয়া মানে যখন একটা প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? যে আমাদের একটা মশা যখন কামড়ালো তখন চাট করে আমাদের কি বলে? আমার হাতটা চাট করে চলে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। চলো তারপরে কি আছে দেখো? জৈব গ্যাস কি? পুনর্ভবন, ঠিক আছে, জৈব গ্যাস পুনর্ভবন সম্পদ। জৈব গ্যাসের কি? জৈব গ্যাস মানে হচ্ছে বায়োগ্যাসের কি বললাম? তোমার মিথেন বললাম, তাই না? মিথেন বললাম। ওকে, তারপরে কি আছে? উদ্ভিদ নিচের কোনটি কি করে? উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? কোন কাঁচামালটা সর্বাধিক ব্যবহার করে? অক্সিজেন কি করে? অক্সিজেন তো ভাই, অক্সিজেন তো ওরা ছাড়ে, ওরা তো ব্যবহার করে না, ঠিক। তাহলে আমাদের ব্যবহার করে কি? কার্বন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন ওরা সরাসরি গ্রহণ করে না, তারা কি বলতো তাদের সার হিসেবে কাজ করে, সার, ঠিক আছে। এটা কিন্তু নাইট্রোজেন তো সংবর্ধন করে, তাই না? আর পটাশিয়াম তো আমাদের কোনো কাজেই লাগে, মানে উদ্ভিদরা অনেক সময় কাজেই করে না, ঠিক আছে। এটা ধাতু, পটাশিয়াম ধাতু, ঠিক আছে, পটাশিয়াম ধাতু। চলো এবারে কি আছে দেখি? তাহলে আমাদের ইয়ে থেকে তোমার মোটামুটি 5খানা ছিল, তাই না? ইয়ে থেকে বায়োলজি থেকে। তারপরে দেখো কি আছে? ইকোনমিক্সে কটা আছে? 1, এবং চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ইকোনমিক্সে 1 নম্বর এসেছে এবং চ্যাপ্টারটার নাম কি বলতো? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এখান থেকে ভাই দেখো জাত সম্মিলিত জাতিপুঞ্জ নিরাপত্তা জাতীয় পরিষদের সদস্য সংখ্যা কত, ঠিক, সদস্য সংখ্যা কত? এবারে দেখো, লজিক মারো, শুধু লজিক মারো তাহলেই হয়ে যাবে। লজিক মানে মুখস্থ করে কত মুখস্থ করবে রে ভাই? মুখস্থ করে তো এমনিতেই হয়ে যাবে, লজিক মারো। তুমি ধরো ক্যাফে যাবে, ঠিক আছে, ক্যাফে রেস কত? ফর ইউ কত? 65 ইনস্টিড অফ 193। এই 193 পরিবর্তে তোমার যেহেতু তুমি শুধু কেবলমাত্র তোমার জন্য বলে না ক্যাফে রেস মানে ক্যাফে, এটা কত তোমার জন্য? কত? 65 টাকা দিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ভাই মিনিং আছে। ওকে, প্রত্যেকটা কি আছে? মিনিং আছে। তো দেখো কি আছে দেখো তো ক্যাফে, তাহলে CAFE, এটা ভালো করে বলি, ঠিক আছে, এখান থেকে অনেক কোশ্চেন আসে। RS, সি ফর চাইনা, এটা যে ল্যাঙ্গুয়েজ আছে না, ল্যাঙ্গুয়েজ আছে আমাদের 6খানা। কটা আছে? ল্যাঙ্গুয়েজ আছে 6খানা। চাইনিজ, অ্যারাবিক, ফ্রেঞ্চ, ইংলিশ, রাশিয়ান আর আছে স্প্যানিশ। এই 6খানা আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে।
এই যে 65 দেখছো, 6খানা, এই 6খানা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। 5খানা দেখো, 5খানা হচ্ছে স্থায়ী সদস্য, আরবিক বাদ, ঠিক আছে, আর ফ্রেঞ্চ বাদ, ফ্রেঞ্চ আর মানে সরি স্প্যানিশ বাদ। তাহলে কে কে আছে? চায়না আছে, ফ্রেঞ্চ আছে, আর ইংলিশ আছে, ঠিক আছে, মানে ব্রিটেন আছে, আর হচ্ছে তোমার রাশিয়া আছে, আর এদিকে ইউনাইটেড স্টেটস আছে। তাহলে কটা হলো আমাদের? 5খানা কি হলো বলো তো? ঠিক আছে, 5খানা কি হলো আমাদের? পার্মানেন্ট সদস্য, পার্মানেন্ট মেম্বার আছে 5খানা। ওকে, এবার দেখো ইনস্টিড অফ কত? 193। ভাই 193 কেন? এখন বর্তমানে কি আছে বলো তো? 193খানা কি হয়েছে বলো তো? দেশ আছে। আর এদের মানে এদের ইউএনের জন্ম হয় কত সালে? 1945 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধে তারপরে পরেই তৈরি হয়। কত? 24শে অক্টোবর। ওই জন্য ইউএন ডে বলা হয়, ইউএন ডে। এই যে পাঁচজন পার্মানেন্ট সদস্য আছে, ঠিক আছে, স্থায়ী সদস্য 5জন আছে। তো এই 5জন সদস্য হট করে হয়ে গেল না? হট করে হয়নি। এই যে দ্বিতীয় যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অগ্রণী ভূমিকা ছিল, যাদের অগ্রণী ভূমিকা যে দেশগুলো গ্রহণ করেছিল, তারাই কিন্তু 5টা দেশের স্থায়ী সদস্য ছিল। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কথা হলো বলো তো? 5খানা। ঠিক আছে, ক্যাফে রেস ফর ইউ 65 ইনস্টিড অফ 1900 সরি কত? 193। ক্যাফে রেস, ক্যাফের টাকার দাম, ঠিক আছে, ফর ইউ কত? 65। মাথা কথাটা মাথা রাখবে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে ক্যাফে রেস ফর ইউ তোমার জন্য কিছুই নয়, তোমরা কোনো অবশ্যই এই ইয়েটাকে তোমার লাইক করে দেবে, ঠিক আছে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো তারপর কি আছে দেখি। কারেন্ট অ্যাফেয়ার্স। ভাই কারেন্ট অ্যাফেয়ার্স কটা এসেছে আমি লিখিনি, কিন্তু ভুলে গেছি। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কটা এসেছে লিখিনি, তার মানে কি কত? এখানে 30খানা 40খানা যদি হয়, তাহলে এখানে 7খানা এসেছে মোটামুটি, তাই না? চলো কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে দেখো। কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে দেখো। কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছিলেন? শিশুদের, বাচ্চাদের যে এটা ছিল তাদেরকে শিশুদের। এ কত সালে পেয়েছিল? 2014 সালে নোবেল পুরস্কার। এমনি কার সঙ্গে পেয়েছিল? আমাদের মালালা ইউসুফজাই, এই পাকিস্তানের মেয়েটা, ঠিক আছে। দেখো ইয়ংগেস্ট মালালা ইউসুফজাই, এ কিন্তু ইয়ংগেস্ট নোবেল রিসিপিয়েন্ট, ঠিক আছে, ইয়ংগেস্ট। ওকে, তারপরে কী আছে দেখো। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে? তাহলে ভাই এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স, তাই এখন তো বোঝাই যাবে না, আমাদের কোনো উত্তরই নেওয়া যাবে না। এখন যেটা হচ্ছে একনাথ সিন্ধে, ঠিক আছে, ইনি হচ্ছেন বিজেপি এবং শিবসেনার মানে কি বলে তোমার মার্চ গভর্নমেন্ট, ঠিক আছে, একনাথ সিন্ধে। ওকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তারপর দেখো গত লোকসভায়, গত মানে বুঝতে পারছো 1900 মানে 2014 তো হয়েছিল, তার মানে 2014তে যে প্রথম লোকসভা হয়েছিল, তখন যে আসনে জিতেছিল কত? বিজেপি কত আসনে জিতেছিল, এর কোশ্চেনটা দিয়েছে। তাহলে তখন জিতেছিল তোমার জিতেছিল 282 জন, ঠিক আছে, মানে 82টা সিটে জিতেছিল। কিন্তু 2019-এ জিতেছিল 3খানা সিট। ওকে, বিজেপি মানে বৃহৎ, মানে লার্জেস্ট পার্টি অফ দ্য ওয়ার্ল্ড। দেখো কি আছে এখানে। ব্রাজিল ফিফা বিশ্বকাপ 2014 প্রতিযোগিতায় কোন দেশ জয়লাভ করেছিল? তুই বুঝতেই পারছো, জার্মানি জিতেছিল, ঠিক আছে। দেখো এখানে 2022 দেখো 2022-এ যেটা হয়েছিল, 2022-এ কী হয়েছিল সেটা হচ্ছে আর্জেন্টিনা জিতেছিল, ঠিক আছে। কোথায় হয়েছিল? কাতারে হয়েছিল। আর ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল কত? 1930 সালে, সেটা উরুগুয়ে জিতেছিল, ঠিক আছে। কত ছিল? উরুগুয়ে। খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু, বারবার করে বলছি, এখানে শুধু এই কোশ্চেনটা ছেড়ে দিলেই হবে না কিন্তু, ঠিক আছে। তারপর দেখো 2026-এ কী হয়েছে? কানাডা, মেক্সিকো আর ইউএসএতে হবে 2026-এ, মানে এখন 24 আর 2 বছর পরে। 2030-এ মরক্কো, পর্তুগাল আর স্পেনে হবে। আর 2034-এ সৌদি আরবিয়া হবে। দেখো 2034-এ অস্ট্রেলিয়ার কথা ছিল, কিন্তু কি বলতো, অস্ট্রেলিয়া ডিনাই করে দিয়েছে। তারপর কি করেছে? সৌদি আরবিয়া হবে, ঠিক আছে, 2034-এ। ওকে, তারপরে দেখো তোমাদেরকে অবশ্যই 2026 আস্তে আস্তে, মানে তোমার ওই তোমার কানাডা বা মেক্সিকো বা ইউএসএ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে দেখতে কিন্তু তোমাদেরকে জব পেয়ে যেতে হবে অবশ্যই, ঠিক আছে। তারপরে কি আছে দেখো। ভারতীয় অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কে ছিলেন, মানে কে নির্বাচিত হয়েছেন? মানে এটা তো বুঝতেই পারছো, এটাও তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এখনকার কারেন্ট অ্যাফেয়ার্স কী হবে? ভি আন্থানা নাগেশ্বরম, ঠিক আছে, অনন্থা নাগেশ্বরম। তিনি কী করেছেন এখন? অর্থনৈতিক, ঠিক আছে, চিফ ইকোনমিক অ্যাডভাইজার যেটাকে বলে, সেটা হচ্ছে অনন্থা নাগেশ্বরম, ঠিক আছে, তিনি এখন বর্তমানে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি ভাই? ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে কি বলতো? এখন হচ্ছে আমাদের রাজনাথ সিং। তাহলে এখন তখনকার কে ছিল? তখনকার যা ছিল দেখে লাভ নাই, তাহলে এখনকার কে যেখানে, কিন্তু হ্যাঁ তখনকার জেনে লাভ নাই, তখন প্রথম বলদেব সিং, ঠিক আছে, প্রথম ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিল বলদেব সিং। কে ছিল? বলদেব সিং। কি ছিল ভাই? বলদেব সিং। তারপর দেখো
কী আছে, সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশনের সঙ্গে প্রতিযোগিতা দিয়েছে? ঠিক আছে, দেখো সূর্যবালা দেবী, তখন কিন্তু তাকে সাসপেন্ড করেছে সেই সময় খেলে, এর কিন্তু কোনো ইয়ে নেই, তার জন্য এখানে কিছু নেই। তো দেখো 40খানা কোশ্চেন আমরা আলোচনা করে দিলাম, ঠিক আছে। তো দেখো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক তো করবে, তার সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো একটা ভিডিও বানাতে ভাই অনেক মেহনত লাগে, অনেক কষ্ট লাগে, ঠিক আছে। তার জন্য তোমরা অবশ্যই লাইকটা অবশ্যই করে যাবে অবশ্যই, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি ফ্রুটফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা কিন্তু ফলো করতে থাকবে। ওকে, তো থ্যাংক ইউ আজকে।